আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পল কাপুরের বাংলাদেশ সফর নিয়ে সকলের মনে নানান প্রশ্ন আছে যে পল কাপুর এসে কি এমন বলে গেলেন। এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নিজেদের পিঠ বাঁচানোর জন্য নানান কথা বলে যাচ্ছেন, কিন্তু মোদ্দা কথা পল কাপুর যেটা বলে গেছেন সেটা কিন্তু সাহস করে কেউ বলতে পারছেন না। এই যে ডক্টর ইউনূস যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করে গেছিলেন নির্বাচনের 3 দিন আগে, $65 মিলিয়ন বিনিময়ে দেশটাকে বেচে দিয়েছিলেন। পরে এগুলো সব প্রমাণিত হবে। এই $65 মিলিয়ন এটা আমেরিকায় প্রকাশ করবে, চিন্তা নেই, কারণ আমেরিকা কোনোদিনই কিছু চেপে রাখে না, ও একদিন ঠিক ফাঁস করে দেবে বিপদে ফেলার জন্য। কারণ তাদের অ্যাসেটের কাজকর্ম ফুরিয়ে গেলে তারা অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দেয়। এখন প্রফেসর ইউনূস অ্যাসেট ছিল, অ্যাসেট কাজ হয়ে গেছে, অ্যাসেটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার অ্যাসেটের যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্মগুলোকে ধীরে ধীরে প্রকাশ করবে, এবং তখনই দেখবেন ট্রাম্প এক সময় বলে দেবেন যে $65 মিলিয়ন আমরা দিয়েছিলাম, দিয়ে আমরা এই চুক্তি করেছি, এই দাসত্বের চুক্তি করেছি। এই দাসত্বের চুক্তিতে 135টা পয়েন্ট আছে যা আমেরিকা নিজেই প্রকাশ করে দিয়েছে। ওই বললাম $65 মিলিয়ন প্রকাশ করবে, এখন চুক্তিটা প্রকাশ করলো। এই 135টা যে আপনার পয়েন্ট আছে এই চুক্তিতে, তো জমদূত দেখলেও মানে ভয় পেয়ে পালিয়ে যাবে, মানে এরকম সমস্ত চুক্তি। এছাড়াও দুটো সামরিক চুক্তি আছে। দুটো সামরিক চুক্তি কি, যে কোন জায়গা থেকে নামগুলো আমি লিখেছিলাম, একটু জটিলসে জড়িয়ে গেছে বলে আমি নামগুলো ঠিক ভুলভাল হয়ে যাবে বলে আমি নামগুলো বলছি না। এই যে দুটো চুক্তি যেটা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে যে যদি কোনো স্যাটেলাইট ইমেজ বা স্যাটেলাইট বসাতে হয় বা কোনো ওই ধরনের টুলস কিনতে হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমেরিকার অনুমতি নিতে হবে। আর 2, চিপস থেকে আরম্ভ করে যত কিছু অস্ত্র শস্ত্র ইলেকট্রনিক জিনিসপত্র আছে সমস্ত, মানে যুদ্ধের ক্ষেত্রে যা যা দরকার সামরিক ক্ষেত্রে, সব ইউএস থেকে কিনতে হবে। সরি, অন্য কোনো রাষ্ট্র থেকে এগুলো নেওয়া যাবে না। এগুলো নিলে চুক্তি বিরোধী এর দায় পড়বে, চুক্তি ভঙ্গের দায় পড়বে, চুক্তি বিরোধী না, চুক্তি ভঙ্গের দায় পড়বে। এখন কালকে আমাদের জামাত এবং বিএনপি দুজনের সঙ্গেই কথাবার্তা হয়েছে পল কাপুরের। জামাতের 5 জন, পৃথক পৃথক ভাবে জামাতের 5 জন, বিএনপির 5 জন। এই জামাত এবং বিএনপি কে 135টা চুক্তির ব্যাপারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এই 135টা চুক্তি মানতে হবে, এদিক ওদিক করা যাবে না। আর ওই দুটো সামরিক যে চুক্তি আছে সেই সামরিক চুক্তি এই দুটো কিন্তু পালন করতে হবে। আর এনসিপির সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন এনসিপি একটি সন্ত্রাসবাদী দল, যারা মব সৃষ্টি করেছিল, আতঙ্ক করেছিল এবং সন্ত্রাসকে বাড়তে দিতে সাহায্য করেছিল। তাই এরা আমেরিকা এবং ভারতের চোখে সন্ত্রাসবাদী বলে পরিচিত। তাই তাদের সঙ্গে কথা বলার কোনো অর্থই হয় না, আমি তাদের সঙ্গে কথা বলবো না। ভারত এবং আমেরিকা দুটো দেশই একই অঙ্গীকারে চলছে, সেটা হচ্ছে বাংলাদেশে শান্তি স্থাপন।
এখন এখানে বলা হচ্ছে আপনাদের 12 তারিখে 12ই মার্চ বোধহয় আপনার পার্লামেন্ট বসছে এবং 26 তখন বোধহয় স্পিকার নির্বাচন হবে এবং 26শে মার্চ থেকে কাজকর্ম শুরু হবে। তখন বলা হচ্ছে, আচ্ছা এর আগে বলে নিই, জয়ের সঙ্গে সজীব ওয়াজের জয়, তার সঙ্গেও কিন্তু পল কাপুরের একটা বৈঠক হয়েছে, সেটা হচ্ছে আপনার ভিডিও কনফারেন্সে। তারপর সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের 5 জন নেতার সঙ্গে সেই বৈঠকের ব্যাপারে কথাবার্তা বলেন, এটা আমি বলে রেখে দিলাম। এখন যেটা বলা হচ্ছে, এই যে ভারত এবং আমেরিকা কি চায়, স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিটি রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনা এবং কর্মসূচিতে কোনো বাধা দেওয়া যাবে না। নির্বাচন ইনক্লুসিভ করতে হবে, আবার কিন্তু নির্বাচনের কথাও আসছে, নির্বাচন কিন্তু ইনক্লুসিভ করতে হবে। প্রত্যেক দলকে তার কর্মকাণ্ড চলমান রাখার যত মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এবং কাউকে বাধা দেওয়া যাবে না, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কাউকে বাধা দেওয়া যাবে না। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল থেকে পালিয়েছিল, এগুলো জামাত এনসিপি দুজনকেই বলা হয়েছে। 5 আগস্টের পরে যে সমস্ত জঙ্গিরা জেল ভেঙে পালিয়েছিল, সে সমস্ত জঙ্গিদের চিহ্নিত করে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত বক্তব্য। এটা থেকে নড়লে তাহলে সরকার খুব একটা সুস্থির থাকবে না। আপনাদের মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প যে চিঠিটি পাঠিয়েছিলেন, সেটা কিন্তু রীতিমতো হুমকির চিঠি। আশা করি আপনি পূর্ণ সময় ক্ষমতায় বসে থাকতে পারবেন, মানে দেশ চালাতে পারবেন, এই ধরনের একটা কিছু উক্তি ছিল। তো বাংলাদেশের মাটিতে ইউএস বিরোধী, মানে আমেরিকা বিরোধী এবং ভারত বিরোধী কোনো স্লোগান, কোনো কর্মকাণ্ড কিছু চালানো যাবে না। যদি চালানো হয় তাহলে সেটা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দান করতে হবে। এটা সরকারকে অঙ্গীকার করতে হবে, বিএনপি সরকারকে অঙ্গীকার করতে হবে। আর এই সামরিক চুক্তিটা, তাই বললাম, দুটো সামরিক চুক্তি হয়েছে। আর মোটামুটি এই যে যত খাদ্য দ্রব্য, আপনার পানীয় পরিশোধন, মানে তার যন্ত্রপাতি, সমস্ত কিছু ইউএস থেকেই আনতে হবে, আর অন্য কোনো দেশ থেকে আনা যাবে না। এটা এই চুক্তির 135টা যে নাম্বার আছে, সে 135টা নাম্বারের মধ্যেই কিন্তু কোন একটা জায়গায় লেখা আছে। এখন বিএনপি এবং জামাত এরা দুজনেই এই মিটিং থেকে বেরিয়ে এসে সবাই একটা কথা বলছেন যে আমরা বলেছি যে পার্লামেন্টে এইগুলো যেগুলো আলোচনা হবে, সেগুলো যেগুলো আলোচনায় আমাদের মনে হবে সেইগুলো আমরা রাখবো, বাকিগুলো আমরা রাখবো না। কিন্তু কথাটা ঠিক নয়। এই কথাটা যখন মিটিং এ উঠেছিল তখন পল কাপুর পরিষ্কার করে দিয়েছেন যে এটা একটা চুক্তি হয়ে গেছে, এই চুক্তি থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। এক্সিট পয়েন্ট যেটা আছে
সেই এক্সিট পয়েন্টেও কিন্তু একটা ক্লজ আছে, সেটা হচ্ছে আমেরিকার অনুমতি সাপেক্ষে এক্সিট করতে পারে। এখন আমেরিকা যদি অনুমতি না দেয় তাহলে এক্সিট ক্লজের ভ্যালু কি রইল? তার মানে এক্সিট ক্লজ বলে কিছু নেই। আমার মনে প্রশ্ন এটা, দর্শক, এত গোলামি চুক্তি করার পর $65 মিলিয়ন বিনিময়ে দেশটাকে গোলামির দিকে ঠেলে দেওয়ার পরও কিসের জন্য ডক্টর ইউনূসকে এখনো ছেড়ে রাখা আছে? তার বিরুদ্ধে যে সমস্ত মামলা এখন করা উচিত ছিল বিএনপি কেন সেটা করছে না? এটা নিয়ে কিন্তু আমেরিকাও প্রশ্ন তুলেছে এবং ভারতও প্রশ্ন তুলেছে। এই যে লন্ডনে জয়শঙ্করজির সঙ্গে বৈঠক আছে খলিলুর রহমানের, তার জন্য ফজলুর রহমান গতকালকে রাত্রিবেলা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 8 তারিখে এই বৈঠক আছে। এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিসর বাড়ানো এবং স্থিতিশীল পরিবেশে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে দেওয়ার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আর 2 হচ্ছে ওই আইসিটি থেকে যে সমস্ত মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে সেই মামলা তুলে নিতে হবে। এই সম্পর্কিত কোন রকম চুক্তি না হলো কিন্তু এটা কিন্তু খলিলুর রহমান কিন্তু এবং বিএনপি কিন্তু মেনে নিয়েছে। যখন খালেদা জিয়া যখন মারা গেছিলেন সেই সময়তে জয়শঙ্কর জি নিজে গেছিলেন ঢাকায় এবং সেখানে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তখনই কিন্তু এই প্রসঙ্গটা উঠেছিল এবং তারেক রহমান বলেছেন, আমি যদি ক্ষমতায় বসি এবং আমি যদি আমার সামর্থ্যের মধ্যে কুলোই তাহলে আমি নিশ্চয়ই এই দুটো জিনিস নিশ্চিতভাবে আমি করব, কারণ আমিও চাই না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে থাকুক। আজকে যদি আমি কাউকে নিষিদ্ধ করে থাকি তাহলে আমাকেও কেউ নিষিদ্ধ করতে পারে, ফলে আমি এইটাকে মানি না। এখন সেটা যেহেতু জয়শঙ্করের সামনে বলেছেন, তাহলে জয়শঙ্কর ওটিকেই একেবারে আন্ডারলাইন করে রেখে দিয়েছেন যে আপনাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, ফলে এই দুটো জিনিস কিন্তু আপনাদের করতেই হবে। আর পল কাপুর যা বলে গিয়েছে সে তো শুনলেন। এখন বিভিন্ন লোকে পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলছেন যে হ্যাঁ, পার্লামেন্টে আমাদের যতগুলো মনে হবে ততগুলো আমরা মানবো, যতগুলো মনে হবে না ততগুলো আমরা মানবো না। আদৌ তা নয়। 135টা এবং 2টো সামরিক চুক্তি, এইগুলো 137 টোটাল মেনে চলতে হবে, না হলে আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। আপনারা গোলামির খাতায় নাম লিখিয়ে দিয়েছেন, মানে আপনারা না, আপনাদের হয়ে আপনাদের স্যার, যার 1000 বছর আপনারা হায়াত চেয়েছিলেন, 100 বছর হায়াত চেয়েছিলেন, এখন হায়াত চান। প্রথম দিনই আমি চিনেছিলাম এই মানুষটা কিরকম, তখন আমার নামে গোছা গোছা গালাগাল দিয়েছেন। এখন দেখুন আপনাদের কত বড় বিপদ এসে ফেলে গেছে। আমি নয় বাজে কথা বলি, কাগজ তো আর বাজে কথা বলবে না, আর ইউএসএ কখনো বাজে কথা বলবে না। সুতরাং আপনারা যারা ঘোরের মধ্যে বাস করছেন তারা কিন্তু একটুখানি সাবধানে কাজকর্ম করবেন। সবাই ভালো থাকবেন। ব্যানার এবং হেডলাইনে আমি দিয়েছি যে পল কাপুর এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বৈঠক বা ফোনালাপ হয়েছে কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন রেখেছে। তো আপনারা জানেন যে গত 2 দিন যাবৎ মিস্টার কাপুর উনি বাংলাদেশে আছেন। তো কাপুর বলতে আমরা বাংলাদেশে একটা জিনিস যে আগে দিতাম, কাপড়ে চোপড়ে দেওয়া হতো, বাংলাদেশে এখনো পাওয়া যায় না, কর্পূর, একরকম গন্ধ, পোকামাকড় থাকে না। এবারটা ওই রকমই একটা জিনিস, কাপুর, কাপুর না কর্পূর আল্লাহ জানা। তো পল কাপুর সাহেব আসলেন, আইসা বিএনপির
মন্ত্রীদের সাথে বসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসলেন, এরপরে জামাত নেতাদের সাথে বসলেন, কিন্তু দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন, সবাই বলেছিল যে এই যে আমাদের ন্যাশনাল কন্ডম পার্টি যেটা আছে সেটার সাথে বসবেন, কিন্তু সেটার সাথে শেষ মুহূর্তে যে এম্বাসি বাতিল করে দিল। তো আসলে এটা হয় যে এটা পৃথিবীর কোন দেশে এরকম একটা হাই প্রোফাইল মিটিং যখন হয় হাই প্রোফাইল কারোর সাথে, আর সেটা যদি একদম শেষ মুহূর্তে বাতিল করে দেয়, তার মানে কিন্তু যার সাথে মিটিং হচ্ছিল তাকে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া যে আপনারা আর আমার দরকার নাই, আপনি আমার জুতা চাটেন। তো এনসিপির অবস্থা এবং বাতিল করে দিল। আবার এটা দ্বিতীয় একটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো ওরা চিন্তা করছে, কারণ আইসা পল কাপুর তো শ্যানা মাল, তো ও আইসা হয়তো চিন্তা করছে যে এই পোকামাকড়, যে বলছেন যে কর্পূর, এই পোকামাকড়ের সাথে কথা কয়ে কি লাভ, এটা তো জামাতের বাচ্চা, এর সাথে কথা কয়ে লাভ নেই, ওর আব্বার সাথে কথা কয়েছে, বললো কি কথা কমো, এটাও হইতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথা বইলা বসলেন, খলিল ভাই আর কি, খলিল ভাই তো সরাসরি বললেন, এটা আপনারা সবাই জানেন যে চুক্তি বিএনপি এবং জামাত দুই দলই রাজি ছিল, ওদের সাথে কথা বলে হয়েছে। এখন যদিও বা বিএনপি আমতা করতে, জামাত করতেছে যেটা যেটা মানা যায় সেটা সেটা মানবো, যেগুলো মানা যায় না সেগুলো মানবো না, এটা হচ্ছে কথার কথা ভাই। সিগনেচার আগে করে দিলেন, সব আগে করে দিয়েছেন। ওনারা ভেবেছিলেন কি জানেন, যে আমরা এটা কেউ জানবে না, নন ডিসক্লোজার, এইটা কেউ জানবে না, এই চুক্তিতে কে রাজি হয়েছে কে রাজি হয় না কেউ জানবে না পৃথিবীর। জামাতের চরিত্র তো জানেন, ওই যে ভারতীয় লোকজনের সাথে কথা বলছে, দেন দরবার করছে 6 মাস, এটারে বাইদারিকা পরে যখন প্রকাশ পাওয়া গেছে, এইবার হাই হালতাস শুরু হয়েছে, চিল্লাচিল্লি যে না আমাদের নাইবে আমির মুসলমানি করতে যায় আগা কাইটা গেছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন, সেখানে দেখা করতেছে, এরকম কথা হচ্ছে না। সেম এরা চিন্তাও করে না যে এটা প্রকাশ পাওয়া যাবে যে দুজন রাজি ছিলেন। এখন প্রকাশ পাওয়া যাওয়ার পরে এখন কি করবে, কাটাই যেতে হবে। আর আমরা বাঙালি যারা আছি তারা তো অবুঝ জাত, আমরা গোল্ডফিশ, আমরা মনে রাখি না সবকিছু। সেই হিসাবে এখন চিন্তা করলো যে আমরা, ওরা বললো যে আমরা যেগুলো মানার এগুলো মানবো, যেগুলো মানার না সেগুলো মানবো না, ছুঁড়ে ফেলে দিব, ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ওইরকম আর কি। কিন্তু আব্বাজানরা আগেই যে চুক্তি, আগেই যে সব নাক্ষত দাসখত সব দিয়েছেন, সেটা ওনারা এখন অস্বীকার করছেন। তো এর ভিতরে আবার আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলের সাথে ভার্চুয়ালি বৈঠক হয়েছে বলি, এটা আওয়ামী লীগের পেজও আছে, এটা নোটিশ বোর্ড, আবার এই আমেরিকান এম্বাসির একটা সাইডেও আছে। এটা যদিও পেপার পত্রিকা হয়তো প্রকাশ হয় নাই বা হবে না বা হচ্ছে, সেটা সবাই পরের কথা, পেপার পত্রিকা অত বেশি পড়ি না। এই তো পল কাপুর এইখানে আসার আগে কিন্তু আবার ইন্ডিয়াতে গিয়েছিলেন। ইন্ডিয়াতে যে আসলে আমরা এম্বাসি, উনি আমেরিকান এম্বাসিতে একটা ছবি ছিলেন এবং ওনার সাথে 8-10 জন থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলেছিলেন। ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক মানে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, দিল্লির খুব হাই প্রোফাইল কোন মিনিস্টার, অজিত দোভাল বা আপনার নরেন্দ্র মোদী টাইপের কারোর সাথে কথা হয়েছে বলে, বিজেপির কোন হাই প্রোফাইল নেতার সাথে কথা হয়েছে বলে এটা আমরা জানতে পারিনি, কারণ এটা দিল্লিও কিছু বলেনি, এম্বাসিও কিছু বলেনি। এখন ভাই এটা হইতেও পারে, কে জানে। তো এর ভিতরে একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে, মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসলে কথা হয়েছে কিনা। দেখ, কথা হতেও পারে আবার না হতেও পারে, সবকিছু নির্ভর করছে নেত্রী কি বলেন, আমেরিকার এম্বাসি কি বলেন। তার কারণ হচ্ছে যে জিও পলিটিক্সে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটাতে এমন একটা জিনিস, কে কখন কার সাথে কোথায় কথা বলবে কেউই জানে না, যতক্ষণ না আপনি না জানান, মানে যারা কথা বলেছে তারা না জানান। কারণ এমনও হতে পারে যে হয়তো আমাদের নেত্রীর সাথে ওনার বাসভবনে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, যুক্তি পরামর্শ তর্ক করতেও পারেন, আবার নাও করতে পারেন, আবার হয়তো ফোন আলাপও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। আপনি আমি আমরা জানি না, এটা একমাত্র জানেন হয়তো নেত্রী জানেন, পল কাপুর জানেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন জানেন, এরা জানেন, এরা ছাড়া আর কেউই জানেন না আসলে কথা হয়েছে কি হয় নাই। তো কারণ হচ্ছে যে এখন আপনারা তো বলতে পারেন যে ভাই তাহলে কথা হয়েছে কি হয় না এটা কেউ জানে না, তাইলে আপনি লিখলেন কেন? হ্যাঁ, আমি এই জন্য প্রশ্নবোধক দিয়েছি। ওই যে দেখেন, এটা জানবো কিভাবে, জাস্ট একটু আপনার 3-4-5 দিন আগের একটু কথা বাংলাদেশ ঘুরে যান,
খলিল সাহেব যদি না বলতেন যে বিএনপি এবং জামাতের সম্মতিতেই 9 তারিখের চুক্তি হয়েছে, তাহলে আপনি আমি আমাদের কারো পক্ষে জানা সম্ভব হইতো যে চুক্তি হয়েছিল, এরা দুই গ্রুপ জানতো। বা এর আগে যে চুক্তিগুলো হয়েছে নন ডিসক্লোজাল, ওগুলো যদি আজকে যদি প্রকাশ তো পায় না, এখনো কি কি ওখানে আইন আছে, ল আছে, এগুলো তো আমরা জানি না, কারণ এটা প্রকাশই হয় না, আমরা জানবো কিভাবে? এইটা প্রকাশ হয়ে গেছে, আমরা জানছি। তার কারণ হচ্ছে যে এখানে আরো 2টা চুক্তি হওয়ার কথা, স্ট্র্যাটেজিক আরো 2টা চুক্তি, সামরিক চুক্তি হওয়ার কথা, যে 2টা চুক্তি আমাদের নেত্রীর সাথে করার চিন্তা করেছিল বা প্রচুর প্রেসার ছিল, হয় নাই। তবে এইখানে পল কাপুর একটা কথা 2 দলকেই বুঝাই দিয়েছে, মানে আপনার জামাত এবং বিএনপি কে, যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগে দিতে হবে বা ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে ব্যবস্থা করবে বা কিভাবে আসবে, সেটা এই দলগুলোরই বলতে হবে, বিএনপি বা জামাতকেই বলতে হবে কিভাবে। তার কারণ হচ্ছে যে এই দুটা দলই তো রাজি ছিল যে আওয়ামী লীগকে ব্যান করে দেবে, কারণ আওয়ামী লীগ যদি থাকতো মাঠে তাহলে তো নির্বাচন করে আসাটা খুবই কষ্টকর হতো। তো কষ্টকরটা যাতে না হয় সেই জন্য ব্যান করা হয়েছে। আর এখন বাকি যেসব মামলা, মিথ্যা মামলা বা ওই মামলা সেই মামলা, এগুলো হয়তো এখন কিছু কিছু মামলা উঠবে, একদম যে না উঠবে তা না, কিছু কিছু মামলা হচ্ছে 2-4টা, মানে এটা হচ্ছে যে লাখে 2টা বা 3টা মামলা উঠতে পারে, এই অবস্থা। আপনার শতে নিয়েন না, এটা লাখে 2-1টা তো উঠতে পারে, 2-1টা তো নেগোসিয়েট হতে পারে, এইটা কিন্তু পুরোপুরি না। তবে নেত্রী আসলে সেটার সিস্টেম আলাদা হবে। আর 26শে মার্চ যেহেতু মহান স্বাধীনতা দিবস, সেই দিবসের সময় নেত্রী বলেছেন সর্বশক্তি প্রয়োগ করতে, ফুল দেওয়ার জন্য। সেই 7ই মার্চের ভাষণ আসলে আমরা প্রত্যেক জায়গায় চালাতে পারবো কিনা সেটা যেমন চিন্তার বিষয় এখন। তবে একেবারে যদি নাও পারি তাহলে অন্তত ঘরে ঘরে চালাই না, আমরা ঘরে ঘরেও যদি টিভিতে, ইউটিউবে, মোবাইলে চালায় তাও তো হবে। কারণ আমার ঘরে যখন আমি চালাবো, সাউন্ড করে চালাবো, এটা আশপাশে আর 2-4টা ঘরে শুনবে, সেটার হলেও চালাই। একটা সময় আমরা করতাম কি জানেন, পুরো এলাকায় বিএনপির রমরমাকার অবস্থা, কোনো প্রোগ্রাম করতে পারতাম না, হয়তো কোনো একটা মাঝখানে কোনো একটা বিল্ডিং এ যায় চালাইয়া দিয়া ব্যাপক আওয়াজে চালাইতাম, চালাইলেও এটা সারা জায়গায় ঘুরতো। বিএনপি তো আধা ঘন্টা পর এসে মাইক টাইক ভাঙচুর করে দিত, তাতে কি সারাদিনের জন্য মাইক নিয়ে আমরা তো আধা ঘন্টা চালাইতে পারছি। এইভাবেও রাজনীতি হয়েছিল, এবারও তো হবে ওই রকম। তো এই হচ্ছে যে কাহিনী। আসলে যেহেতু ওই যে বললাম যে 2 দলের সাথে না 3 দলের সাথেই কথা হয়েছে, কিন্তু এনসিপির সাথে কথা হয়নি, তাদেরকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং দেখা যাক আগামী 12 তারিখের পরে, মানে প্রথম অধিবেশনটার পরে আসলে কি কি আসে সেটা আমরা বুঝতে পারবো। তো এ পর্যন্ত আমি বিদায় নিলাম।